ওয়ান অফ দ্য ওল্ডেস্ট আইএফআরএস, এবং আমি আপনাদেরকে বলে নিয়েছি যে আইএস মানেই আইএফআরএস। হ্যাঁ, আইএফআরএস যখন বলবো আপনারা ধরে নিবেন আইএফআরএস মিনস বোথ আইএস অ্যান্ড আইএফআরএস। ওকে, অ্যান্ড দেন এইটা 1973 সাল, তার মানে অলমোস্ট হচ্ছে 50 বছর, 52 53 বছরের পুরনো একটা আইএস। বাট অবভিয়াসলি এই যে ইস্যু করার পর থেকে বিভিন্ন সময় এটা আপডেট হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন সময় এইটা আপডেট হয়েছে, কিন্তু এখন আর আপডেট করাই এনাফ না। নতুন করে একটা ডিসকাশন আসছে এবং একটা এক্সপোজার ড্রাফট বের করছে। বের করার পরে নতুন করে একটা আইএফআরএস বলা হয়েছে IFRS 18। IFRS 18টা কি? IFRS 18 বেসিকলি আপনার হচ্ছে IS 1 কে রিপ্লেস করবে। এটা বোঝা গেল কথাটা, যে IS 1 কে রিপ্লেস করবে নতুন একটা আইএফআরএস, যেটার নাম আমরা বলছি, কি বলছি, IFRS 18। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই যে, তাহলে এটা কত সালে? এটা হচ্ছে হবে আজ থেকে আরো 2 বছর পরে, অর্থাৎ 25 চলে তো, 25 26 27 সাল থেকে এটা অ্যাপ্লিকেবল হবে। তার মানে, এবং IS 1 জানতে হবে, IS 1 না জানলেও এটা বুঝবেন না, কারণ অলমোস্ট একই রকমেরই, বাট একটু কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় হচ্ছে মেজর চেঞ্জ আসছে, কিছু কিছু জায়গায় মাইনর চেঞ্জ আসছে। তাহলে আমরা এখন আজকে যে ডিসকাশন করব, তিনটা ভাবে ডিসকাশন করব। ফার্স্ট অফ অল হচ্ছে IS 1 পড়বো আমরা। IS 1 পড়তে যে আমাদের যেটা করতে হবে প্র্যাকটিক্যালি বোঝার জন্য, আমরা একটা, এখানে আপনারা খেয়াল করবেন যে আমি একটা দেখাবো, আপনার একটা আহ, অন্য একটা লিস্টেড কোম্পানিজের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখাবো। ওকে, তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যখন আমি দেখাবো রিয়েল একটা অ্যাকাউন্ট, সেটা আপনারা দেখতে পাবেন। সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে? এই অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে একটা লিস্টেড কোম্পানি, যেটা হচ্ছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। হ্যাঁ, এটার ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, এটা আমরা দেখব। আর সঙ্গে সঙ্গে আমরা IFRS 18 যেটা বললাম একটু আগে, যে IFRS 18 সেটা নিয়েও কথা বলবো। তো আমরা আজকের ক্লাসটা এই কারণেই বেশি গুরুত্বপূর্ণ যে আমরা IS 1 মেইন আইএসটা আগে দেখব। ফাইন, অ্যান্ড দেন আমরা এই IS 1 দেখতে দেখতে আমরা যেটা করব, IS 1 দেখতে দেখতে আমরা IFRS 18 সম্পর্কেও একটু ধারণা নিব, আর হচ্ছে প্র্যাকটিক্যালি একটা প্রেজেন্টেশন দেখব। সো if you are okay, I like to start today's session. So welcome all of you again. আমরা আজকে তিনটা কন্টেন্ট নিয়ে ডিসকাস করব। প্রথমটার নাম হচ্ছে IS 1, যেটা আসলে একটু চেঞ্জ হয়ে আসবে হচ্ছে IFRS 18। সো IFRS 18টা এটা হবে হচ্ছে 2027 সাল থেকে, ম্যান্ডেটরি স্টার্ট ফ্রম 2027, 1 January। তার মানে এইটা এখনো সময় আছে, ঠিক আছে, 1 January 2027। যে কারণে এই মুহূর্তেই যে আগেরটা শিখতে হবে না, IS 1 কে বাদ দিয়ে সরাসরি ওটা শিখবো তা না। আমরা এই জন্য IS 1টাও দেখবো। একই সঙ্গে সঙ্গে অন্যরা IFRS 18 সম্পর্কে আইডিয়া নাই, কিন্তু আপনাদের আইডিয়া তৈরি হবে, কারণ আমি সেভাবেই ডিসকাশন করব। সো তো যদি আমরা এভাবে দেখি, সেটা হচ্ছে কি, দেখেন আমরা এখানে আপনার IS 7টা, সরি IS 1টা বেসিক্যালি ওভারঅল কনসিডারেশন কি করবে, এই যে একটু আগে বললাম আইএসবির কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, আপনাদেরকে আগের দিন কি পড়িয়েছিলাম বলেন তো? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক স্যার। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে কয়টা ছিল? 8টা। 8টা চ্যাপ্টার ছিল না? চ্যাপ্টার ছিল 8টা। হ্যাঁ, চ্যাপ্টার ছিল 8টা। দেখবেন IS 1এও ওই একই জিনিস ইকো করবে, একই ধরনের হবে, কারণ আপনার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফাইনালি যেটা বেরোলো ওটা হচ্ছে 2018 সালে ইস্যু করছে। খেয়াল করেন, তো এটা হচ্ছে ফান্ডামেন্টাল যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। কিন্তু IS 1 আসছে কত? 1973 সালে। তো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থাকার আগে IS 1-এর ভিতরে অনেক কিছুই কিন্তু ছিল। তো দেয়ার মাইট বি সাম ডুপ্লিকেশন, বাট আমরা তো জানি, বুঝতে পারবো, আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, আমরা যখন পড়বো তখন এটা বুঝতে পারবো। সো ইজ ইট ক্লিয়ার হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ IS 1 অ্যান্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক? এবং মাঝে মাঝে কিছুটা ওভারল্যাপিং আমরা পাবো, বাট এটা কোনো ইস্যু না, আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে,
IS1 ওভারঅল কনসিডারেশন আইএসবি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটাকে দেখবে, এছাড়া ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি। তো এই হচ্ছে মূলত ফান্ডামেন্টাল তিনটা ইয়ে। আপনার একটা হচ্ছে ব্যালেন্স শিট, যেটাকে বলা হচ্ছে নতুন করে নাম হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ইনকাম স্টেটমেন্ট যেটা, সেই ইনকাম স্টেটমেন্ট বলা হয় মানে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, নতুন নাম। আর চেঞ্জ ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর একটা যেটা হবে সেটা হচ্ছে আমরা নোট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখবো এবং ক্যাশ ফ্লো দেখবো। সো দিস বেসিকলি দিজ আর দ্য বেসিকলি 5 পার্ট। প্রথম হচ্ছে আমরা যদি দেখি ব্যালেন্স শিট, আমরা যদি প্রথম দেখি যে ব্যালেন্স শিট আমাকে দেখতে হবে ইনকাম স্টেটমেন্ট, চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো এবং নোটস। এই নোটের ভিতরে দুইটা জিনিস থাকতে পারে, একটা হচ্ছে আপনার পলিসি নোট থাকতে পারে, পলিসি নোট থাকে। সঙ্গে সঙ্গে এই যে ইনকাম স্টেটমেন্ট, এই যে ব্যালেন্স শিট, এইগুলার এক্সটেন্ডেড নোট থাকে, এইগুলোর নোট থাকে, মানে ওটারও ব্যাখ্যা নোটগুলো থাকে। কিরকম থাকে আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল দেখি, তাহলে আমাদের সুবিধা হবে। দেখেন, আমি যে আলাপটা থিওরিটিক্যালি করছিলাম সেটা এখন আবার প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, খেয়াল করেন কিরকম। দেখেন, এটা একটা লিস্টেড কোম্পানি এবং পাবলিকলি পাবেন এটা। কিরকম দেখেন, আমরা শুরুতে একটা মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে থাকে, এখানে বলা আছে ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট অ্যান্ড অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যদি এখন এটা পিএলসি হয়ে যাবে, লিস্টেড কোম্পানি, এটা পিএলসি হবে। এটা একটু ভুল আছে, এটা 2024 হলেও এটা একটু ভুল করছে। এটা আসলে এখন পিএলসি, অটোমেটিকলি পিএলসি হবে, ঠিক আছে। ওকে, আরেকটা জিনিস খেয়াল করেন, অ্যাজ অ্যাট অ্যান্ড ফর দ্য ইয়ে। এখানে দেখেন একটা বলছে অ্যাজ অ্যাট, একবার বলছে, আবার বলছে অ্যান্ড দিয়ে বলছে ফর দ্য ইয়ার, ফর দ্য ইয়ার। এটার মানে কি কেউ বুঝতে পারছেন? এটা মিন করছে কি? অ্যাজ অ্যাট মানে কি আর ফর দ্য ইয়ার মানে কি? হ্যাভ ইউ এনি আইডিয়া? কেউ জি শেয়ার স্যার, করতে চায়? বলেন। ফর দ্য ইয়ার এন্ডেড হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আর অ্যাজ অ্যাট এন্ড হচ্ছে ব্যালেন্স শিট স্যার। ওকে, ফাইন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সেই কারণেই এইখানে কিন্তু এই কথাটা বলে দিচ্ছে। এখনই দেখেন সেই কথাটা ওনাদের দেখাই দিই, সবাইকে দেখাই দিই, খেয়াল করেন। এটা অডিটরস রিপোর্ট, এটা ভিন্ন জিনিস। এটা অডিটরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে আপনার হচ্ছে এখানে অডিট রিপোর্টে ইস্যু করে। এবং বাংলাদেশই একমাত্র দেশ সম্ভবত, আরো দু একটা দেশ থাকতে পারে, যেখানে অডিট রিপোর্টে অডিটর সাইন করবে, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এফএসএ এখানে করবে না। এখানে করবে কারা? নর্মালি কারা করার কথা, এই যে দেখেন কারা করার কথা, খেয়াল করেন। এই যে ম্যানেজিং ডিরেক্টর, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর করতে পারে, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, কোম্পানি সেক্রেটারি, চেয়ারম্যান। মূলত হচ্ছে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর, এই দুটো পজিশন ম্যান্ডেটরি, কোম্পানি একটাই বলা আছে। এটা হচ্ছে তারা অথেন্টিকেট করবে, তারা অথেন্টিকেট করে এজিএমই নিবে। এই যে চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্মের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সাইন করে, এটা বাংলাদেশে করে, কিন্তু অন্য জায়গায় এটা করার প্রয়োজন হয় না। তাহলে আপনি বলতে পারেন কোথায় করে? এটা করবে হচ্ছে এই যে অডিট রিপোর্টে সে করবে, কারণ সে তো তার ওপিনিয়ন দিবে হচ্ছে অডিট রিপোর্টে। এই পয়েন্টটা বোঝা গেছে Yes, sir. এখন যে কথাটা বললাম? Yes, sir. তো দেখেন, আপনি কিন্তু একটা এমন নলেজ পেলেন যে অন্যরা এটা হয়তো খেয়াল করে না, কিন্তু আপনি জানলেন যে অডিট রিপোর্টটা আসলে মূলত অডিটরের দায়িত্ব অডিট রিপোর্ট ইস্যু করা, নট শেফ এফএসএ সাইন করবে। কারণ এফএস তো হচ্ছে প্রিপারেশন করার দায়িত্ব হচ্ছে যারা ম্যানেজমেন্টে আছে, যারা সিএফও এবং যারা ম্যানেজমেন্ট আছে তারা। তো যাই হোক, এটা একটু বলে রাখলাম। তাহলে প্রথম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ভিতরে আমাদের কি থাকবে? এই যে দেখেন, প্রথম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের নাম হচ্ছে এই যে, একটু বড় করি, এক সেকেন্ড একটু বড় করে নিই, আপনাদের দেখার সুবিধা হবে। যদি একটু বড় করতে চাই, আচ্ছা যাক, আর মনে হয় বড় হবে না, আমরা এখান থেকেই দেখি। একটু বড় হবে, ক্লিয়ারলি দেখা যায় না আগের থেকে একটু বড়? জি স্যার। ওকে, তাহলে দেখেন প্রথম স্টেটমেন্টটা কি। আমি যে IS1 পড়ছি, IS1 এর প্রথম স্টেটমেন্টটার নাম হচ্ছে এই যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। আর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ডেট হয় কোনটা? অ্যাজ অ্যাট। তার মানে আপনার ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ
স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, যেটাই বলি এটা এই নামটাও এখনো চলে, বাট স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন হচ্ছে পোশাকি নাম। এইটা হয় অ্যাজ এট, তার মানে ব্যালেন্স শিট একটা পার্টিকুলার ডেট হয়। ডেট মানে কি সারা বছরের একটা ডেট, যে কোনো ডেটে ব্যালেন্স শিট দেখলেই ওই ডেট ওই মানে ওইটা রিফ্লেকশন দেখা যায়। ব্যালেন্স শিট হয় পার্টিকুলার টাইম, এই জন্য এখানে হয় অ্যাজ অ্যাট, ঠিক আছে। কিন্তু যদি আপনি দেখেন ইনকাম স্টেটমেন্ট, যদি দেখেন ইনকাম স্টেটমেন্টে যদি আসেন, খেয়াল করেন, এবার আসেন ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের পোশাকি নামটা, ইনকাম স্টেটমেন্টের পোশাকি নাম হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। কি নাম? এই যে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস আর আদার কম্প্রিহেনসিভ ইনকাম। ফাইন, এখানে খেয়াল করেন লেখা হচ্ছে ফর দ্য ইয়ার এন্ডেড 2024, ঠিক আছে। তার মানে এখানে আপনার বোঝা গেল যে আসলে আপনার দুইটা জিনিস ভিন্ন ভিন্ন, মানে একটা হচ্ছে একটা ডেটের আর একটা হচ্ছে পিরিয়ডের। এই পিরিয়ডটা কোন পিরিয়ড? এই দেখবেন 30 জুন 2024 পর্যন্ত। আর এখানে ব্যালেন্স শিটে খেয়াল করেন 30 জুন 23-এর সাথে কম্পারিজন। তাহলে আমি কি পেলাম? ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটে দুইটা জিনিস, সেটা হচ্ছে 2023-এর জুনের হিসাব। আর এই পিরিয়ডটা কোন পিরিয়ড? এই পিরিয়ড হচ্ছে ফার্স্ট অফ জুলাই 2023 থেকে টু জুন 30 2024। তাহলে এটা হচ্ছে পিরিয়ড। তাহলে এই ইনকাম স্টেটমেন্ট হবে একটা বছরের, ঠিক আছে। ইনকাম স্টেটমেন্ট হবে একটা বছরের, আর ব্যালেন্স শিট হবে একটা ডেটের। এটা কি ঠিক আছে? পুরোটা বোঝা গেছে? জি স্যার, ওকে। ক্লিয়ার। আমি খুব মানে আপনাদেরকে ইয়ে করছি আর কি, যেটাকে বলা হচ্ছে যে আপনার খুব ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি যে আপনাদের ভিতরে কোনো কোশ্চেন যাতে না থাকে। সেই কারণে হয়তো যারা একটু অ্যাডভান্স লেভেলে অলরেডি জানেন তাদের কাছে মনে হতে পারে স্যার অনেক ফান্ডামেন্টাল জিনিস নিয়ে আলাপ করছে, বাট আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো আপনাদের একটু খেয়াল করা দরকার। ওকে, অ্যান্ড দেন আপনারা খেয়াল করেন পরের স্টেটমেন্টটা। তাহলে আমি প্রথম পেলাম হচ্ছে ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, তারপরে যেটাকে বললাম ইনকাম স্টেটমেন্ট অথবা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। এর পরের যে স্টেটমেন্টটা সেটার নাম হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি। কেউ একজন বলেন তো এইটার মানে কি? স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি এটার মানে কি? এনি আইডিয়া? স্যার, কোম্পানির মালিকানার সত্ত্বর কি কতটুকু পরিবর্তন হলো, এই বিষয়টা এই স্টেটমেন্ট দ্বারা পাওয়া যায়। ওকে, স্যার একটু বলবো? জি বলেন প্লিজ। হ্যাঁ স্যার, চেঞ্জিং ইকুইটি বলতে স্যার আমার এটা হচ্ছে স্যার রিজার্ভ। এখানে হচ্ছে আমার রিটেন আর্নিং প্লাস হচ্ছে কারেন্ট ইয়ারে যে প্রফিট অথবা লস অ্যাড হওয়ার পরে আমার নেট যে ইকুইটি মানে শেয়ার হোল্ডার্স, ওইটা স্যার মেনলি আমাদের এখানে মেজার করা হয়। এক্স্যাক্টলি। দেখেন এখানে কি কি আছে আপনি খেয়াল করেন। আপনি যে ওনার সিকিউরিটি, মানে আপনি যে একজন ওনার, তাহলে সেটা প্রমাণিত প্রথম হচ্ছে আপনি কত টাকা এখানে ক্যাপিটাল দিছেন। যেহেতু লিস্টেড কোম্পানি, এখানে আপনার অনেক শেয়ার হোল্ডার আছে, তাদের ক্যাপিটাল। এরপরে রিটেইনড আর্নিং মানে হচ্ছে আপনার গত কোম্পানি শুরু থেকে যত প্রফিট হয়, কারণ প্রথম বছরে ফার্স্ট ইয়ারে প্রফিট করলো 100 টাকা, তার থেকে ডিভিডেন্ড পেইড করলো 30 টাকা, 70 টাকা জমে গেল প্রথম বছর। এটা যাবে কোথায়? রিটেন আর্নিং এ। তারপরের বছর আবার 200 টাকা প্রফিট করলো, সেখান থেকে 50 টাকা দিয়ে 150 টাকা অ্যাড হইলো, এই 150 টাকা এখানে চলে যাবে। এরকম করে এই ফিগারটাকে বলে রিটেন আর্নিং, আর এটাকে বলে শেয়ার ক্যাপিটাল। এই শেয়ার ক্যাপিটাল রিটেন আর্নিংস দুটো মিলিয়ে যেটা হয় এটা হচ্ছে টোটাল ওনার সিকিউরিটি, ঠিক আছে। এইভাবেই হচ্ছে। স্যার জি, বলেন। স্যার রিটেন আর্নিংসটা আরো একটু বললে ভালো হয় স্যার। রিটেন স্যার আর্নিংস, রিটেন আর্নিংসটা আর একটু বললে জি হ্যাঁ স্যার একটু আচ্ছা, বললে ভালো অন্য হয় কে স্যার। একজন বলেন তো যারা বুঝেন রিটেন আর্নিংসটা একটু সুন্দর করে বুঝাই দেন তো। উনি একটু কি উনি বুঝতে পারেনি, বলেন তো কেউ একজন। অন্য কেউ একজন রিপিট করেন যে রিটেন আর্নিংস মানে কি, সুন্দর করে বুঝায় বলেন। স্যার রিটেন আর্নিংসটা হচ্ছে স্যার একদম কোম্পানি স্টার্টিং থেকে শুরু করে যেই প্রফিট হোক লস হোক ওইটা অ্যাডজাস্ট করার পরে যে ব্যালেন্সটা থাকে এবং ওইটার সাথে হচ্ছে শেয়ার ক্যাপিটাল, এই দুটো অ্যাড করে যে ফিগারটা আসে এটাই হচ্ছে রিটেন আর্নিংস, আচ্ছা, শেয়ার আরো ইকুইটি। আর একটু ভালো করে বলি, সেটা হচ্ছে বুঝতে পারছি আপনারটা। সেটা স্যার। হচ্ছে আমি যে যিনি যিনি বলছেন আরেকবার জানতে চান। আপনি প্রথম বছর ব্যবসা স্যার। করে 1200 টাকা 1500 টাকা লাভ করলেন, হ্যাঁ আচ্ছা। জি স্যার। তো এখন আপনি এখান থেকে 300 টাকা ওনারদের ডিভিডেন্ড দিয়ে দিলেন, তাহলে থাকলো কত? 1200। এই জি স্যার। 1200 টাকা চলে যাবে রিটেন আর্নিংস এর ওপেনিং, ঠিক আছে।
সেকেন্ড ইয়ারে এসে আবার প্রফিট করলেন 2200 টাকা, এবছর ডিভিডেন্ড দিলেন ধরেন লেটস সে 600 টাকা, তাহলে এখানে আরো 1600 টাকা জমলো, এই 1600 টাকা যোগ হবে 1200, তাহলে প্রথম ওপেনিং ছিল 1200 টাকা, তার সাথে তার সাথে যোগ হলো আরো 1600 টাকা নেট, এরকম করে তাহলে হলো 2800 টাকা, তাহলে দ্বিতীয় বছর সাথে 2800, তৃতীয় বছরে আবার প্রফিট করলেন মনে করেন যে 3000 টাকা, তাহলে এটা যোগ হলো, বিয়োগ দিলেন এখান থেকে, ডিভিডেন্ড দিচ্ছেন ধরেন 500 টাকা, এরকম করে প্রফিট যোগ হয় আর ডিভিডেন্ড দিলে এখানে বাদ হয়, এটা বাদ দিয়ে যে রিটেইন কালেকটিভ আর্নিংস, এটা রিটেইন মানে জমা করা আর আর্নিং মানে হচ্ছে প্রফিট। ওকে তাহলে আমরা এটা দেখলাম স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস এন্ড আদার, সরি স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন শেয়ার হোল্ডার্স ইকুইটি, এটা একটা স্যার স্যার শেয়ার হোল্ডাররা কি প্রফিট কখনো যদি নেয় সেক্ষেত্রে স্যার রিটার্নিং কি কমে যাবে না? হ্যাঁ অবশ্যই কমে যাবে, সেটাই তো বলছি, আপনি মনোযোগ দিয়ে শুনেন, তাই তো বলছি, জি। আমি তো 2বার না 3বার বললাম, অবশ্যই কমে যাবে, ওটা Return earnings ডিভিডেন্ড কমে। হবে। হুম ডিভিডেন্ড, জি স্যার একটা প্রশ্ন ছিল এখানে। বলেন। হুম স্যার যে কোম্পানিগুলো ডিভিডেন্ড দেয় না, দ্যাট মিনস আপনার ব্যক্তি ওয়ান ম্যান কোম্পানি, তো সেই ক্ষেত্রে স্যার এই প্রফিটটা রিটেন আর্নিং সাথে প্রতি বছরই যোগ হচ্ছে, তো যোগ হলে হ্যাঁ, তো যদি একটা ডিভিডেন্ড ওয়ান ম্যান কোম্পানি না, কমে যাবে। ডিভিডেন্ডের কোনো ওয়ান ম্যান আর ওয়ান পার্সন ওপিসি পিভিটি অথবা পিএলসি নাই, যদি কেউ ডিসিশন নেয় যে আমি প্রফিট করবো 1 টাকাও ডিভিডেন্ড দিব না, ডিভিডেন্ডের রিকমেন্ডেশন দেয় বোর্ড অফ ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টররা যদি বলে এই বছর আমি 20% ডিভিডেন্ড দিতে চাই, এজিএম এসে সাধারণ শেয়ার হোল্ডার যদি বলে না আমার এই কোম্পানিতে টাকা ব্যবসায় খাটুক আমি নিব না, আমি 0% ডিভিডেন্ড নিব, তো এই যে এজিএম এ যেটুকু, সরি বোর্ড অফ ডিরেক্টররা যেটুকু অ্যাপ্রুভ করে রিকমেন্ড করে, এজিএম তার থেকে বাড়াইতে পারে না, কমাইতে পারে, তাহলে ধরলাম একটা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টররা ডিসিশন নিল যে এই বছর প্রফিট হয়েছে আমি 20% ডিভিডেন্ড দিব, এজিএম এসে সাধারণ শেয়ার হোল্ডাররা জেনারেল শেয়ার হোল্ডাররা বললো আমি 1 টাকাও ডিভিডেন্ড নিব না, এরকম করে চাইলে এজিএম এ সাধারণ শেয়ার হোল্ডার একমত হলে কি ওপিসি কি প্রাইভেট লিমিটেড কোম্পানি কি পিএলসি এর কারোরই ডিভিডেন্ড না দিলে সমস্ত প্রফিট গুলো যোগ হতে থাকবে যোগ হতে থাকবে যোগ হতে থাকবে, এটাকে রিটার্ন আর্নিংস বলে। তো নট নেসেসারি যে ওপিসি হইলেই ডিভিডেন্ড দিবে কি দিবে না এরকম না, বিষয়টা এরকমই যে আপনার এটা না নিলেই এটা জমতে থাকবে। তারপরে এনি কোশ্চেন? এই পয়েন্টটা বুঝছেন, এজিএম বোর্ড মিটিং সংক্রান্ত যে কথা বলে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাই, এগুলো স্যার ওপিসিটা একটু বলেন স্যার, ওপিসিটা ওপিসি তো এখানে বলার কথা না ভাই, এখানে তো পড়াতে স্যার আসছি। আমার একটা কথা ছিল। হ্যাঁ এটা হচ্ছে ওপিসি মানে 1% কোম্পানি, 1%, এটা 1%। আপনার একটা সমস্যা কি, আপনারা অনেকেই বিভিন্ন লেভেল থেকে আসছেন, তো তা আমি যখন আপনাকে খেয়াল করেন, আমি যখন আপনাকে কোনো একটা টার্ম বলি তখন যদি ওইটাতে আমাকে আটকায় দেন তাহলে ক্লাসটা তো হবে না। 1% কোম্পানি আমার উপর, এইটার উপরে অনেক ভালো ভালো ভিডিও আছে, একটু দেখেন। 1% কোম্পানি মানে আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানিতে মিনিমাম 2জন শেয়ার হোল্ডার লাগে, 2জন ছাড়া শেয়ার হোল্ডার করা যায় না। আর ওপিসি করা হয়েছে এই কারণে যে যাতে করে একজন ওনার ওয়ান ওনার ক্যান ক্রিয়েট এ কোম্পানি, এটাকে বলা হয়েছে ওপিসি 1% কোম্পানি, রাইট? ঠিক আছে, বলেন পরের Thank you, পরের sir. Thank you. এটা এগুলো স্যার, হচ্ছে কি এখন এটা আমার একটা কোম্পানি, কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার Related যে হচ্ছে- জি, যদি শেয়ার হোল্ডাররা কখনো ইয়েটা ডিভিডেন্ড না নেয়, হুম। একটা সময় এটা বেনিফিটটা পাবে কখন, বা যদি একটা যে সময় বেনিফিট তার থাকবে, আমি আপনি ভাই এটা কেমন কোশ্চেন করলেন, এটা তো আপনি অ্যাকাউন্টিং এ পড়তে এসে না না question যদি করলেন। মানে না না আমি বলি আপনি এই কোশ্চেনটাই তো হলো না, আপনি চিন্তা করলে এই কোশ্চেনটা করতেন না। আমি আপনার নাম কি যে কোশ্চেনটা করলেন, নাম কি আপনার? রাকিব স্যার। রাকিব, আচ্ছা আসেন। রাকিব ভাই কোশ্চেন করার আগে আরেকটু চিন্তা করেন, মানে রাকিব, শফিক আর লেটস সে এখানে আছে সাজেদুল, তো আমরা 3জন মিলে একটা কোম্পানি করলাম, 3জন মিলে বললাম যে 3 লাখ টাকা 1 লাখ টাকা করে দিব, 1 লাখ টাকা করে দিয়ে 3জনের 3 লাখ টাকা দিয়ে কোম্পানি করলাম। প্রথম বছর প্রফিট হইলো 2 লাখ টাকা, পরের বছর 3 লাখ টাকা, তারপরে 4 লাখ টাকা, তারপরে 7 লাখ টাকা, তারপরে 10 লাখ টাকা, তারপরে 15 লাখ টাকা, 1 টাকাও ডিভিডেন্ড নিলাম না। তাহলে আমরা 3জন যে এক ইকুয়াল টাকা দিয়ে আসছিলাম 1 লাখ টাকা, তার মানে আমার 33.33% ওনারশিপ, একই ওনারশিপ রাকিব, সাজেদুল, শফিক 3জনেরই। তো আমি 3 লাখ টাকা নিয়ে ব্যবসা করছিলাম, পরের বছর আমি টাকা নেই, তাহলে আমার ইকুইটি বেড়ে আমার ওনারশিপ 3 লাখ টাকার থেকে 2 লাখ যোগে 5 হয়েছে, পরের বছর 5-এর সাথে 3 যোগে 8 হয়েছে, তারপরে 8-এর সাথে 4 যোগ করে 12 হয়েছে, তারপরে 7 যোগ করে
19 হয়েছে, তারপরে হচ্ছে 29, তারপরে হচ্ছে আপনার 44। তাহলে এই আমার 3 লাখ টাকার ব্যবসা 44 লাখ টাকা হয়ে গেল, আমি নেই তা আমারই তো থাকলো, কে নিল? বোঝা গেছে নাকি এখনো বুঝেন নাই? না স্যার, বুঝছি স্যার। বুঝতে পারছেন? কোশ্চেন করার আগে একটু চিন্তা করেন আপনারা, মানে কোশ্চেন দিয়ে কিন্তু বোঝা যায় যে আপনারা আসলে কতটুকু চিন্তা করছেন। চিন্তা করা ছাড়া কোশ্চেন করলে হবে কি, ক্লাস আটকায় যাবে, ক্লাস আগানো যাবে না। এনিওয়ে, থ্যাংক ইউ। রিলেভেন্ট কোশ্চেনগুলো করলে ভালো, না হলে ধরেন আপনি আমি পড়াইতে পড়াইতে প্রচুর কোশ্চেন চলে আসছে, তো আপনারা একটু কোশ্চেনটা আপাতত হোল্ড রাখেন কয়েক মিনিট, আমি একটু পড়াই, তারপর আবার করব। আমি কোনো কোশ্চেনই সমস্যা নাই, আই এনকারেজ কোশ্চেন, কোনো থ্যাংক ইউ। যারা কোশ্চেন কাউকে ইয়ে করলাম না, প্রত্যেকটা অ্যাপ্রিসিয়েট করলাম, কিন্তু একটু মাঝে মাঝে হোল্ড করবেন যে এই কোশ্চেনটা হয়তো পরের স্লাইডে অ্যান্সার দিয়ে দিব, অথবা একটু খাতায় লিখবেন, যখন আমি বলবো এনি কোশ্চেন তখন বলবেন। যে হোক, এখন দেখেন আমরা এটা দেখলাম, তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেটা, এই যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এইটা যখন IS 1 ছিল, তখন IS 1 এর ভিতরে, IS 1 আসছে 1973 সালে, হ্যাঁ? এই IS 1 এর ভিতরে ক্যাশ ফ্লো ছিল। এরপরে IS 2 আসছে ইনভেন্টরি, IS 3 আসছে ডেপ্রিসিয়েশন, যেটা বন্ধ হয়ে গেছে, IS 4 বন্ধ হয়ে গেছে, IS 5 বন্ধ হয়ে গেছে, না এগুলো এখন আর, IS 6 বন্ধ হয়ে গেছে, এগুলো IFRS চলে গেছে। IS 7 যখন ইস্যু হলো, IS 7 তখন কি করলো, আপনার IS 1 এর থেকে, যেহেতু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপারেশন এবং প্রেজেন্টেশন আলাদা গুরুত্ব রাখে, এই কারণে কমন 5টা স্টেটমেন্ট থাকে IS 1 এর আন্ডারে: ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, তারপর হচ্ছে চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, তারপর হচ্ছে ক্যাশ ফ্লো, তারপর হচ্ছে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই 5টা স্টেটমেন্ট থাকে IS 1 এর আন্ডারে। কিন্তু আলাদাভাবে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইম্পর্টেন্ট, প্লাস হিসাব করতে হয় দেখে পরবর্তীকালে আলাদা একটা IS ইস্যু হয়েছে IS 7। পরের ক্লাসে আমরা IS 7 দেখবো। তো IS 7 কিভাবে করতে হবে এই আলোচনা হবে IS 7-এ। কিন্তু আমি যদি IS 1 অনুযায়ী বলি যে 5টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইন্টিগ্রাল পার্ট অফ এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তখন আপনাকে বলতে হবে ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ইনকাম স্টেটমেন্ট, চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এন্ড নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, বোঝা গেল কোশ্চেনটা? জি স্যার। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। এখন আমরা আসি, আপনাদের কি আমি যে কতগুলো ভিডিও দিয়েছিলাম দেখছিলেন সবাই? জি স্যার, জি স্যার। দেখেছি। হ্যাঁ, একটু দেখতে থাকবেন। এটা তো নলেজটাকে একদিনে কন্টিনিউ না করে রেগুলার করে আস্তে আস্তে করে আলাপ করতে থাকবেন, মাথায় ঘুরতে থাকবেন, শিখতে থাকবেন। তো ক্যাশ ফ্লোর যদি বলি, ক্যাশ ফ্লোর আমি 3টা পার্ট এখন বলে রাখি, এইটুকু নেক্সট দিনে হয়তো আমরা সময় দেখব। 3টা পার্টে হয়। একটা পার্ট বলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর একটা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই যে 3টা, 1 2 3, এই 3টা পার্ট এত ইম্পর্টেন্ট যে IS 1 এ যে ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট ছিল, সেই ফরম্যাটটাকে চেঞ্জ করে এইভাবে অর্গানাইজ করে নতুন IFRS 18 আসতেছে। কেমন আমি দেখাই এখনই, ওইখানে দেখাই দিয়ে হোপফুলি আপনারা দ্বারা নতুন করে দেখাইতে হবে না। খেয়াল করেন, এইখানে দেখেন, খেয়াল করেন, এটা হচ্ছে নতুন IFRS। এটা নিয়ে খুব একটা ক্লাস কেউ নেয় না, এখনো আলোচনা হয় নাই, কিন্তু আমি অ্যাডভান্সই আপনাদেরকে, এই যে দেখেন ইনকাম স্টেটমেন্ট, আগের ইনকাম স্টেটমেন্টের চেহারা কেমন, আগের ইনকাম স্টেটমেন্টের চেহারা এরকম, কিরকম দেখেন, আগের ইনকাম স্টেটমেন্ট হচ্ছে কিরকম ছিল, এরকম। খেয়াল করেন, রেভিনিউ মানে সেলস বা রেভিনিউ যাই বলেন, সেলস বা রেভিনিউ, হ্যাঁ, এটাকে অবশ্যই নেট সেল বলে। এনিওয়ে, তার থেকে বাদ যায় COGS, মানে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, যে টাকাটা এই 100 টাকা বিক্রি করলে তার কস্ট হচ্ছে 80 টাকা, এরকম। এটা বাদ দিয়ে পাই জিপি। জিপির পরে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিই। অপারেটিং এক্সপেন্স কি কি? অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং, এগুলো দিয়ে আমরা পাই হচ্ছে এই যে প্রফিট ফ্রম অপারেশন। এই যে প্রফিট ফ্রম অপারেশন, তার থেকে বাদ যায় ফাইন্যান্স কস্ট মানে ব্যাংকিং এর যে খরচগুলো, এটা বাদ দেওয়ার পরে আমরা পাই এটা পরে আমরা আদার ইনকাম যোগ করে আমরা প্রফিট ফর দ্য ইয়ার পাই। এইটা হচ্ছে একটা ইনকাম স্টেটমেন্টের 1973 সাল থেকে 2026 সাল পর্যন্ত মোটামুটি এই ফরম্যাটে ইনকাম স্টেটমেন্ট চলছিল। খেয়াল করেন, সেই জিনিসটা এসে চেঞ্জ হইলো কখন?
দেখেন এই যে নতুন করে আপনি আসলেন যেটা আইএফআরএস 18 যেটা আসবে, এখন আসেনি 27 সাল থেকে, সেখানে কি করলো দেখেন, ক্যাশ ফ্লোর মতো করে কিভাবে করলো একটু খেয়াল করেন। আমি কিন্তু আপনাদেরকে খুবই মানে চেষ্টা করি যে অত্যন্ত আপডেটেড নলেজ, একদম কারেন্ট, যেটা ধরেন এখনো মানে শুরু হয়নি এরকম জিনিসও আপনাদের সাথে শেয়ার করি। কেন করি জানেন? এখানে আসছেন নলেজ নেওয়ার জন্য, আমি চাইবো যে আপনারা এমনভাবে ইকুইপড হন নলেজে, যাতে করে আপনারা একটা ইন্টারভিউ বোর্ডে যান, আপনার কলিগদের বুঝাইতে পারবেন। তাহলে এখন খেয়াল করেন আমি যেটা বলছিলাম, এইখানে দেখেন রেভিনিউ আছে, রেভিনিউ অবলিকে আপনি অলওয়েজ জানেন যে রেভিনিউ আর সেলস একই, হ্যাঁ, অথবা অনেক জায়গায় টার্ন ওভার বলে, এটাও একই কথা, টার্ন ওভার একই জিনিস, ওকে। তারপরে সিওজিএস বাদ দিবেন, ওকে। তারপরে হচ্ছে দেখেন, তারপরে হচ্ছে অপারেটিং আদার অপারেটিং ইনকাম যোগ করবেন, সেলিং এক্সপেন্স বাদ দিবেন, তারপরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যদি থাকে এটা বাদ দিবেন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিবেন। যদি গুডউইলের ইম্পেয়ারমেন্ট থাকে, এখন আপনি কোশ্চেন করতে পারেন ইম্পেয়ারমেন্ট কথাটা অর্থ কি। ইম্পেয়ারমেন্ট অর্থ হচ্ছে আইএস 36-এ ক্লিয়ারলি বলা আছে, এইটা আমরা যখন আসবে তখন এটা দেখব। আইএস একসাথে যখন আইএস 16 দেখাবো, আইএস 16 যখন দেখাবো, তখন আপনার আইএস 36ও একই সাথে ইনশাল্লাহ আমরা কভার করব। তাহলে তখন এটা দেখেন, আপাতত জানলেন গুডউইলের ইম্পেয়ারমেন্ট আর অপারেটিং লস, এইগুলো মিলে এই টোটাল সেগমেন্টটাকে আমরা বলছি অপারেটিং সেগমেন্ট। তারপরে বলছি ইনভেস্টিং সেগমেন্ট, তারপরে বলছি ফাইন্যান্সিং সেগমেন্ট। এগুলো হচ্ছে অপারেশন, আমি ব্যবসা বাণিজ্য করতেছি এইটা। আর ইনভেস্টমেন্ট সেগমেন্ট কি, আমার টাকা আছে, আমি কোনো একটা অন্য কোম্পানির শেয়ার কিনেছি, সেই শেয়ার বা জয়েন্ট ভেঞ্চার করেছি, সেইখান থেকে প্রফিট পেলে এখানে আসবে। আর ফাইন্যান্সিং কোনটা, আপনি হচ্ছে ব্যাংকের লোনের ইন্টারেস্টে টাকা দিছেন, আপনি লিজ নিছেন, লিজের ফাইন্যান্সিয়াল টাচ দিছেন। তার মানে ইনকাম স্টেটমেন্ট যেটা আপনি একটু আগে দেখছিলেন, এইখানে এখানে ইনকাম স্টেটমেন্ট যে ফরম্যাটে ছিল, খেয়াল করেন এই ফরম্যাটে কিন্তু ইনকাম স্টেটমেন্ট এখন নাই। খেয়াল করছেন আপনারা ওইখানে কি রকম হয়ে গেছে? বোঝা গেল পয়েন্টটা? আমি যেটা বলার চেষ্টা করি এটা বুঝতে পারলেন? Yes, sir. আচ্ছা, এখন যেহেতু এই ক্লাসে আমরা 2027 সালে কি হবে এটা নিয়ে টোটাল বলবো না, কিন্তু আমি একটা ধারণা দিয়ে দিলাম অলরেডি যে চেঞ্জ আসতেছে, আপনারাও জানলেন। আমার ভিডিও আছে আইএস 18 এর উপরে, আইএফআরএস 18 এর উপরে। আইএফআরএস 18 এর ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব, তাহলে কি হবে আপনার গ্রুপে, তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন যে কি কি ডিফারেন্স আছে। তাহলে ইনকাম স্টেটমেন্টের এখনকার ফরম্যাটটা কিরকম, রেভিনিউ লেস কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল টু জিপি, জিপির পরে অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হয়, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এবং হচ্ছে সেলিং এক্সপেন্স বাদ দিয়ে আমরা পাই প্রফিট ফ্রম প্রফিট প্রফিট ফ্রম অপারেশন। এরপরে ফাইন্যান্স কস্ট অর্থাৎ ব্যাংকের ইন্টারেস্ট, লোন, এগুলো লোনের টাকা বাদ দেওয়ার পরে আমরা পাই হচ্ছে যেটা, এর সাথে আমরা যোগ করি হচ্ছে আদার অপারেটিং ইনকাম। আদার অপারেটিং ইনকাম কিরকম? আদার অপারেটিং ইনকাম হচ্ছে আপনি ধরেন আপনার ফ্যাক্টরিতে কিছু স্ক্র্যাপ সেল করলেন। স্ক্র্যাপ মানে বুঝেন তো, আপনার ফ্যাক্টরির র মেটেরিয়াল বা ফিনিশ গুডের নষ্ট প্রোডাক্টগুলো স্ক্র্যাপ সেল করলেন, অথবা আপনি একটা ইন্স্যুরেন্সের নো ক্লেম বোনাস পেলেন, অথবা আপনি কোনো আপনার অন্য কোনো আপনার ইনকামের টাকা, আদার ইনকাম যেটা সেলস না এরকম ভাবে আসলো, সেইটা আপনি একটা এই আদার ইনকাম হেডে এখানে শো করবেন। করার পরে আপনি যেটা পেলেন প্রফিট ফর দ্য ইয়ার, এইটা হচ্ছে প্রফিট ফর দ্য ইয়ার, ঠিক আছে, প্রফিট ফর দ্য ইয়ার। এরপরে আপনার হচ্ছে নেট চেঞ্জ ইন দ্য ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ইন শেয়ার লিস্টেড কোম্পানি। এইটা সব কোম্পানির নাই, আপাতত এটা দরকার নেই এটা জানার, আপনার এটা আমরা আপাতত না দেখলেও চলবে, অন্য কোম্পানির নাই। তারপরে প্রভিডেন্ট ফান্ড, সরি, ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন, এটাও সব কোম্পানির নাই, এটাকে বলে WPPF, ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন। এটা হচ্ছে আপনার এই যে প্রফিটটা পেলাম আমরা, এই যে প্রফিটটা পেলাম, এই প্রফিটের উপরে 5% গভর্নমেন্টের একটা রুল আছে, এটার নাম হচ্ছে WPPF অ্যাক্ট। এইটা অনুযায়ী 5% টাকা এমপ্লয়ীদের ভিতর ডিস্ট্রিবিউশন হবে। এই 5%-এর পুরো টাকা দেয় না, ধরেন 5%-এ আসলো 1000 টাকা, 1000 টাকার ভিতরে 20% হচ্ছে আলাদা করে 80% এমপ্লয়ীদের ভিতরে দিয়ে দেওয়া হবে। মানে টোটাল প্রফিটের এই যে প্রফিট দেখালাম আমরা, এই যে আপনার প্রফিট ফর দ্য ইয়ারের 5% ক্যালকুলেশন করে যে টাকা আসবে, ধরলাম 1000 আসলো, সেটা 80% দিয়ে দিতে হবে এমপ্লয়ীদের ভিতরে,
আর 20% দুইটা, একটা হচ্ছে গভর্নমেন্টের ওয়েলফেয়ার ফান্ডে জমা রাখতে হবে, আর একটা হচ্ছে আপনি নিজে কোম্পানি একটা ওয়েলফেয়ার ফান্ড মেনটেন করতে পারবে, এমপ্লয়ীদের চিকিৎসা মিকিৎসা এইসব কাজে ইউজ করবে। এটাকে বলা হয় ডাব্লিউপিপিএফ। অ্যাকাউন্টিং এ এসে ডাব্লিউপিপিএফ এ আমি এগুলো হচ্ছে বেশি শিখাইতে পারবো না, বাট আপনার ডাব্লিউপিপিএফ সম্পর্কে আলাদা আইডিয়া থাকতে হবে। এখন আমরা আসছি হচ্ছে অ্যাকাউন্টিং শিখতে। ডাব্লিউপিপিএফ এর রুলগুলো আলাদা একটা আইন আছে এবং এগুলো সবকিছু আছে, বাট আমি ওভারঅল একটু বুঝাই দিলাম আপনাদেরকে। এই ডাব্লিউপিপিএফ বাদ দিতে হয়, খরচ বাদ দেওয়ার পরে, ডাব্লিউপিপিএফ বাদ দেওয়ার পরে আপনি প্রফিট বিফোর ট্যাক্স পান, এরপরে ট্যাক্স বাদ দিতে হয়। এই ট্যাক্সের জায়গায় এসে আবার দেখলেন আপনি দুইটা জিনিস, একটাকে বলা হয় কারেন্ট ট্যাক্স, এই দুইটা ট্যাক্সের জায়গায় এটা বলা হয় হচ্ছে কারেন্ট ট্যাক্স, আর একটাকে ডেফার্ড ট্যাক্স। এই যে ডেফার্ড ট্যাক্স আর কারেন্ট ট্যাক্স, এইটা নিয়ে আর একটা আইএস আছে, কেউ বলতে পারবেন কোন আইএস এটা? এনিওয়ান? S12 আর 12 স্যার। IS-12। তাহলে আরেকটা আইএস আছে IS-12, ঠিক আছে? তো এই IS-12টা হচ্ছে আলাদা একটা ক্লাসে আপনাদেরকে দেখানো হবে, প্লাস আমার আগের ভিডিও আছে, কেউ দেখতে পারেন। এটা হচ্ছে IS-12। তো যাই হোক, এটা আমরা আপাতত জানলাম যে IS-12 এটা আমাদের দেখতে হবে। একটা আইএস এর সাথে আরেকটা আইএস এর রিলেশন থাকে, আমি জন্য যখন পড়াচ্ছি ডিটেইল আলাপ করে দিচ্ছি। এরপর আসেন আদার কম্প্রিহেনসিভ ইনকাম। আদার কম্প্রিহেনসিভ ইনকাম ওয়ান কাইন্ড অফ লেটস সে আদার কম্প্রিহেনসিভের এখানে নাই, বাট কি থাকতে পারে? ধরেন আমি ধরে নিলাম যে আপনি আদার কম্প্রিহেনসিভ ইনকাম ভিতরে একটা আদার কম্প্রিহেনসিভ ইনকাম হইতে পারে যে আপনি IAS-16 IAS-16 এ দুইটা মেথড আছে। IAS-16 আলাদা পড়াবো, একটাকে বলা হয় কস্ট মডেল, রিভ্যালুয়েশন। আর একটা হচ্ছে রিভ্যালুয়েশন মডেল। সো এই রিভ্যালুয়েশন মডেল আর কস্ট মডেলের যে ডিফারেন্স হচ্ছে, এই রিভ্যালুয়েশন মডেল মানে আপনি একটা অ্যাসেট কিনছিলেন 100 টাকা, আপনি এখন দেখলেন এটার দাম 80 টাকা হইতে পারে, অথবা 120 টাকা হইতে পারে। 120 টাকা যদি হয় ধরলাম তর্কের খাতিরে, তাহলে 100 টাকা থেকে বেড়ে 120 টাকা হলো, 20 টাকা যে গেইন আসলো, এই গেইনটা আমি প্রফিট লসে ঢুকাইতে পারবো না, এটা আনতে হবে এই আদার কম্প্রিহেনসিভ ইনকামের ভিতরে, ঠিক আছে? এবং এটা ট্যাক্স দিতে হবে না, আর এটা যাবে হচ্ছে আপনার রিজার্ভের ভিতরে, আপনার এটা রিজার্ভে চলে যাবে। এটা এটা হচ্ছে আদার কম্প্রিহেনসিভ ইনকামের আন্ডারে, নট অ্যাজ এ রেগুলার ইনকাম। সো এটা বোঝা গেল জিনিসটা। অথবা আমরা যখন IFRS 9, এটার কঠিন IFRS 9-এও আছে কিছু কিছু সিকিউরিটিজ, অর্থাৎ আপনি স্টক মার্কেটে শেয়ার কিনছেন, যদি আপনি ওইটার ইনকাম 100 টাকায় শেয়ার কিনলেন আজকে, কালকে হলো 105, পরের দিন হলো 107, তারপরের দিন হলো 103, এই যে শেয়ার কিনছেন 100 টাকা, বিক্রি করেন না, এটার যে গেইন লস হচ্ছে আনরিয়ালাইজ গেইন লস দুইটা ভাবে ট্রিটমেন্ট করা যায়। একটা হচ্ছে প্রফিট লসে ঢুকানো যায়, এটা হচ্ছে নর্মালি সাজেস্টেড, আর একটা অপশনাল আছে যেটা আপনি আদার কম্প্রিহেনসিভ ইনকামে আনবেন, নট ইন দা জেনারেল ইনকাম স্টেটমেন্ট। সো এইটাই হচ্ছে মোটামুটি। এই ভিডিওটা বারবার করে দেখবেন, এই কথাগুলো অত্যন্ত মূল্যবান, আপনারা কিন্তু ভুলে যাবেন, আপনারা ইন্টারভিউ বোর্ডে, নলেজে আপনারা অনেক সময় দেখবেন যেগুলো ভুলে যাবেন। সো আমি যেভাবে সহজ করে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি একটা একটা করে পার্ট, যারা আজকেই শুনলেন, যারা আগে শুনছেন তাদের তো ব্যাপার না, এটা মাথায় থাকবে, আমি যেহেতু ডিটেইল আলাপ করছি। বাট একদম যারা ফ্রেশার আজকে শুনতেছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে এইটা আরেকবার ভিডিওটা দেখবেন। আচ্ছা গেল, তাহলে পেলাম প্রফিট ফর দ্য ইয়ার। তো প্রফিট ফর দ্য ইয়ার যে পেলাম, এরপরে এই প্রফিট ফর দ্য ইয়ারের পরে আরেকটা ক্যালকুলেশন আছে, এটার নাম হচ্ছে এই যে ইপিএস মানে আর্নিং পার শেয়ার। এই আর্নিং পার শেয়ার ক্যালকুলেশন কিভাবে করবেন না করবেন, এটার জন্য একটা আইএস আছে, কি বলতে পারেন কি আইএস এটা? 33 স্যার। IS-33, ঠিক আছে? তাহলে আজকেই দেখেন আমি IS-1 পড়াতে যে অলরেডি ডিসকাস করছি IS-7, IS-16, IS-33, IS-12, IS-36, এইগুলো আলাপ করলাম। তো এই জিনিসগুলো কিন্তু যেগুলো বললাম, একটার সাথে একটা রিলেশনটা বোঝার চেষ্টা করেন, এবং যদি কেউ মনে করেন যে আমার একটু নলেজ দরকার, আমার ইউটিউব চ্যানেলে বাংলা, অন্যরা তো ইংরেজিতে বা হিন্দিতে বলা, আমার ইউটিউব চ্যানেলে খুঁজলেই এইগুলার একাধিক ভিডিও পাবেন, একটু বাসায় দেখার অভ্যেসটা করেন, তাহলে ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। তো এইভাবে করে আপনার টোটাল কত আর্নিং, সেই আর্নিংকে নাম্বার অফ শেয়ার, এই কোম্পানির শেয়ার হোল্ডারদের শেয়ার দিয়ে ভাগ দিলে আপনি পেয়ে যাবেন হচ্ছে ইপিএস পার শেয়ার, মানে আর্নিং পার শেয়ার। এখানে আর্নিং পার শেয়ার
9.17, মানে এই কোম্পানিতে 10 টাকা শেয়ারের প্রতি 10 টাকার হচ্ছে আপনার এটাকে পার ভ্যালু বলে, মানে পার ভ্যালু শেয়ার, মানে 10 টাকার ভ্যালু শেয়ারের এগেনস্টে এই বছর কোম্পানি আর্ন করছে 9 টাকা 17 পয়সা। এই 9 টাকা 17 পয়সা বলা হয় আর্নিং পার শেয়ার। ক্লিয়ার, বুঝা গেছে? Yes, sir. কোনো কোশ্চেন আছে? এখন কোশ্চেন করার জন্য আবার সুযোগ দিলাম, মাঝে তো অনেকক্ষণ বন্ধ রেখেছি। এখন কোনো কোশ্চেন আছে? স্যার ডিলিটেড ইপিএস সম্পর্কে একটু বলেন স্যার। আচ্ছা, এটা এখানে বলা যাবে না, এটা হচ্ছে ওই যে IS-33 যখন পড়াবো ওইটা এখন শুনে লাভও হবে না, কারণ এই এক কথায় দুই কথায় বুঝবে না। IS-1 এর সাথে রিলেশনশিপ এখানে দুইটা, এই IS-33 অনুযায়ী দুইভাবে হয়। একটা হচ্ছে বেসিক ইপিএস আর একটা হচ্ছে ডাইলুটেড ইপিএস। তো এইটা এখন আপাতত বলবো না। আপনি যেহেতু কোশ্চেন করছেন, আমার IS-33 একটা ক্লাস আছে, এক না দুইটা তিনটা ক্লাস আছে ভিডিও, ওইটা একটু দেখবেন। আর আমি যখন IS-33 আবার আপনাদের নিব তখন দেখাবো, বাট আপনি একটু আজকেই দেখে নিন যেহেতু আপনার আগ্রহ আছে। আপাতত এটা আমি এখানে বলছি না, স্যার বাট এটুকু হ্যাঁ জি ডেভার ট্যাক্সের উপর কি কোনো ক্লাস নেবেন আপনি বা হ্যাঁ, কোনো ভিডিও হ্যাঁ আছে হ্যাঁ অলরেডি আছে। আপনি সার্চ করলে চমৎকার ডিটেইল ক্লাস পাবেন। হ্যাঁ, মানে যেটা আমি কেন আগের ভিডিওগুলো দেখতে বলি, একটা ক্লাসে এক ধরনের গ্রুপের লোকজন একটা লিমিটেড টাইমে পড়ানো হয়। অনেক সময় আইএস তো এমন, টোটাল আইএসটা যদি বলি, IFRS এর যে পাতা যদি পাতা হিসাব করি, প্রায় ইফরিক আছে, IFRS আছে 1700 থেকে 1800 পাতা আছে IFRS। এরপরে ইফরিক ইন্টারপ্রিটেশন বিভিন্ন কিছু আছে। এখন কোশ্চেন হচ্ছে, আমি কেন পৃথিবীর কোনো লোকেরই 10টা ক্লাসের ভিতরে IFRS টাচ করে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক পড়া, IFRS পড়া, প্র্যাকটিক্যালি দু একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটু দেখানো, অ্যানালাইসিস করা, কোম্পানির লর সাথে অ্যাকাউন্টস প্রিপারেশনের কি সম্পর্ক, ভ্যাটের সাথে কি সম্পর্ক, ট্যাক্সের সাথে কি সম্পর্ক, এটা এক ক্লাসে বা 10 ক্লাসে কোনোভাবেই সম্ভব না। সেই কারণে এই ক্লাসগুলোতে আমি হচ্ছে বিভিন্ন আলোচনা যে করছি, আপনারা যদি সত্যি সত্যি লার্নিং করতে চান তাহলে ওই খালি নোট নিবেন যে উনি বলল IS-33-তে একজন কোশ্চেন করছে যে ইপিএস কি, ইপিএস কয় ধরনের, ডাইলুটেড ইপিএস কি, একজন কোশ্চেন করলো, সঙ্গে সঙ্গে আমি বলে দিলাম যে একাধিক ভিডিও আমার আছে, তো আপনি নোট নিলে এটা দেখে নিতে পারবেন। So, এভাবেই কিন্তু আপনার লার্নিং করতে হবে। ক্লাসে সবকিছু দেখায় দেয়া বা ধরে ধরে এই 10 ক্লাসে কোনো রকম ভাবেই সম্ভব না, কিন্তু আমি যেভাবে দেখানোর চেষ্টা করি, ডিটেইলকে বলার চেষ্টা করি, আপনার লাইভ ক্লাসে যেরকম কলম দিয়ে আঁকায় বুঝায় লিখে দেওয়া হয়, আমি সেইভাবেই চেষ্টা করি, যেভাবে অনলাইন ক্লাস এভাবে কেউ নিতে পারে না, নেয় না, এত ইন্টারেক্টিভ করে আমি চেষ্টা করি। কিন্তু আপনাদেরও চেষ্টা থাকতে হবে জিনিসগুলো আরো ভালোভাবে বোঝার জন্য। আগে পরে একটু লেখাপড়া করা, একটা সপ্তাহ পর একটা ক্লাস হয়, একটু ভালো করে বুঝতে হবে। যাই হোক, তাহলে এখন আসে আমরা হচ্ছে IS-1 এই যে দেখলাম, ইনকাম স্টেটমেন্ট দেখলাম। এরপরে IS-1 এ ব্যালেন্স শিট বলা আছে। ব্যালেন্স শিটের মূলত হচ্ছে দুইটা বড় পার্ট। একটা পার্টকে বলা হয়, বড় পার্টটা হচ্ছে অ্যাসেট। অ্যাসেটের ভিতরে একটা বড় জি কিছু বলবেন? আচ্ছা, অ্যাসেটের ভিতর দুইটা পার্ট, কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট। এই যে নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, এই দুটো মিলে হয় টোটাল অ্যাসেট। তাহলে অ্যাসেট একটা পার্ট, আমরা এটা দেখলাম। সেকেন্ড যদি বলি আমরা, খেয়াল করেন, সেকেন্ড যদি আসি, আপনার লাইবিলিটি পার্ট। লাইবিলিটি পার্টে কি থাকে, নাম হচ্ছে লাইবিলিটি অ্যান্ড ইকুইটি। এই যে হেডিংটা হচ্ছে লাইবিলিটি অ্যান্ড ইকুইটি। প্রথম থাকে শেয়ার হোল্ডার্স ইকুইটি, তারপরে নন কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি। ঠিক আছে, তিনটা জিনিস। এইটা হচ্ছে শেয়ার হোল্ডিং পজিশন, ওই যে একটু আগে দেখাইলাম, শেয়ার ক্যাপিটাল, রিটেইন আর্নিংস, এগুলো থাকে একটা পার্টে প্রথম। তারপরে হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি, তারপরে কারেন্ট লাইবিলিটি। তারপরে ব্যালেন্স শিটে দুইটা, সেটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট আর একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। এটা হচ্ছে ব্যালেন্স শিট পার্ট। এই দুটো মিলে হয় টোটাল অ্যাসেট। আর লাইবিলিটি পাশে কি হয়, ইকুইটি, তারপর হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি, আর একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি। এই তিনটা মিলে হয় এই যে টোটাল ইকুইটি এন্ড লাইবিলিটি। এটা হচ্ছে ব্যালেন্স শিটের ফরম্যাট। ওকে, এনি কোশ্চেন রিগার্ডিং ব্যালেন্স শিট?
নো স্যার। স্যার ওকে এইখানে যে এটা আমার একটা দেখাচ্ছে কোশ্চেন এটা কি হ্যাঁ ফরম্যাট স্যার নাকি এর ফরম্যাট? এটা তো একটা কোম্পানির হ্যাঁ এটা ফরম্যাট। এই কোম্পানিটাই এটা এই ফরম্যাটে করে, মানে কোম্পানি যেভাবে করা, এটা লিস্টেড কোম্পানি করা, তো আপনার জি অলমোস্ট স্ট্যান্ডার্ড। আমি আমার এই ক্লাসগুলোতে আগের যে আপনার সেশনগুলো নিয়েছি, ওই সেশনে কখনো কখনো বার্জার, কখনো কখনো ম্যারিকো, কখনো কখনো জি স্কোয়ার আলাপ করছি। এই ফরম্যাটটা সব অলমোস্ট একই রকম, ঠিক আছে? আমি এক এক আচ্ছা ক্লাসে এক একটা নিয়ে আলাপ করি, যাতে করে আপনি চাইলে আগের ক্লাসগুলো স্কোয়ারের ব্যালেন্স শিট, বার্জারের ব্যালেন্স শিট, ম্যারিকোর ব্যালেন্স শিট, ওইটাও আপনি একটু স্টাডি করতে পারেন। আপনাদের হেল্প করার জন্যই কিন্তু আমি একই জিনিস বারবার পড়াই না, হ্যাঁ, নতুন নতুন জিনিস পড়াই, বুঝতে পারছি। যাতে করে আপনারা আরো ওইটা চাইলে ওইটা অ্যাডভান্টেজ নিতে পারেন। আচ্ছা আচ্ছা, স্যার তাহলে IS 1 এ তাহলে ফরম্যাট আছে এইভাবেই? হ্যাঁ হ্যাঁ, এটা IS-1 এর ফরম্যাট না। IS-1 এ কি আছে আমি দেখাই আপনাকে। এই যে IS-1 এ বলা আছে যে ব্যালেন্স শিট হবে। IS-1 এ কি আছে? বলা আছে ব্যালেন্স শিট হবে, ইনকাম স্টেটমেন্ট হবে, চেঞ্জ ইন ইকুইটি হবে, ক্যাশ ফ্লো হবে, নোটস হবে। জি তারপরে কি বলা আছে দেখেন, একবার দাগ দিলে আবার এটা মুছতে হয়, এটা একটা বড় সমস্যা, নাহলে অন্য লেখাগুলো আর বোঝা যায় না। আচ্ছা দেখ, আসেন দেখেন কি আছে। এরপরে আছে ফেয়ার প্রেজেন্টেশন। ফেয়ার প্রেজেন্টেশন মানে আপনি, ফেয়ার প্রেজেন্টেশন মানে কি? ফেয়ার প্রেজেন্টেশন মানে হচ্ছে টেকনিক্যালি আপনি ফেয়ারলি প্রেজেন্ট করতেছেন। আপনি কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট যাই যাই আপনি দিচ্ছেন, এগুলো হচ্ছে আপনি ট্রু অ্যান্ড ফেয়ার, মানে আপনি জেনে শুনে ফেয়ার, ফেয়ার মানে হচ্ছে রাইট জিনিসটা দিচ্ছেন, ঠিক আছে? আপনি কোনো ভুল জিনিস বা আনফেয়ার জিনিস আপনি এখানে দেখাচ্ছেন না। এটা হচ্ছে IS-1 এর কন্টেন্টের ভিতরে আছে। ওকে, তারপরে দেখেন কি আছে। আমি একদম IS-1টা দ্রুত হচ্ছে ইয়ে করছি, গো থ্রু করছি। এক হচ্ছে প্র্যাকটিক্যালিও দেখালাম, এবার IS-1। এরপরে গোয়িং কনসার্ন কনসেপ্ট বলে এক কথা আছে। হোয়াট ইজ গোয়িং কনসার্ন কনসেপ্ট? আজকে আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবেন, এফএস, খুব খেয়াল করেন, আপনাকে ধরে নিতে হবে যে কোম্পানির এফএস করছেন, লেটস সে যদি বিশ সলিউশন PLC নামে একটা কোম্পানির আপনি হচ্ছে এফএস তৈরি করতে থাকেন, তখন আপনি ধরে নিতে হবে যে এই কোম্পানিটা আগামী অ্যাটলিস্ট 1 বছর, অ্যাটলিস্ট 1 বছর এটা চলবে, বন্ধ হবে না। এই 1 বছর যে মিনিমাম চলবে, তার থেকে বেশি চলতে হবে। এই যে কনসেপ্টটা, মিনিমাম 1 বছর চলবে, না চললে তখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে বলতে হবে যে এই কোম্পানির গোয়িং কনসার্ন নিয়ে কোশ্চেন আছে। আর যদি দেখেন যে না, ওরকম কোনো সমস্যা নেই, তাহলে এই কোম্পানির গোয়িং কনসার্ন আছে, অথবা আপনি এফএসটা নর্মালি তৈরি করবেন। বোঝা গেল পয়েন্টটা, কি বলতে চাইলাম? গোয়িং কনসার্নের পয়েন্টটা বুঝছেন? ইয়েস জি স্যার। স্যার। এখন আপনি যদি বলেন যে গোয়িং কনসার্নের উপরে আবার 8-9 মিনিটের সুন্দর একটা ভিডিও আছে, একটু দেখেন, খুবই উপকার দিবে আপনাদের। কারণ একটা ক্লাসে তো প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে কেউ পড়াবে না ভাই। একটা ব্যালেন্স শিট এইভাবে লাইন ধরে ধরে কেউ পড়াবে না। আমি আপনার 70-78 পাতার IS কে সংক্ষেপ করে 19 পাতা আনছি, তাও আবার একই সাথে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট প্র্যাকটিক্যালিও দেখাচ্ছি, আবার 2027 সালে কি আসতে পারে সেটাও দেখাচ্ছি, আবার আপনাকে এখানে দেখাচ্ছি। So, এর বাইরে আপনাকে আসলে কনসেন্ট্রেশন দিয়ে দেখতে হবে এই গোয়িং কনসার্নটা কি আছে এটা দেখতে পারবেন। এরপর আসেন অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল বেসিস মানে কি বলেন তো কেউ একজন, আমাকে হেল্প করেন, খুব সহজ কনসেপ্ট, পারা উচিত। কত ধরনের বেসিস আছে অ্যাকাউন্টিং এ? কত ধরনের বেসিস আছে? স্যার ক্যাশ বেসিস আছে আর অ্যাকুরাল বেসিস দুই আছে স্যার। ধরনের। একটা আছে ক্যাশ বেসিস বলে, ক্যাশ বেসিস, আর একটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। এখন কোশ্চেন হচ্ছে, ক্যাশ বেসিস কি IFRS অ্যালাউ করে? ক্যাশ বেসিস, স্যার আইএফআরএস বেসিক্যালি অ্যাকুরাল বেসিস অ্যালাউ করে, ক্যাশ এটা বেসিসও হচ্ছে অনেক দিয়ে ক্যাশ করে স্যার। বেসিস। ক্যাশ বেসিস অ্যালাউ করে না, অ্যাক্রুয়াল বেসিস করে, ঠিক আছে? ওকে, ডান, ফাইন। তারপরে সেকেন্ড, এটা তো তাহলে বোঝা গেল আপনারা দুইটা বেসিস এটা অ্যালাউ করে। আচ্ছা, এরপরে আসেন কনসিস্টেন্সি অফ প্রেজেন্টেশন। এটা কিন্তু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কেও আছে। কনসিস্টেন্সি মানে আপনি একবার যদি, এই যে দেখেন, আমি আপনার কনসিস্টেন্সিটা বুঝাই দিই, একদম প্র্যাকটিক্যালি বুঝাই দিই। লেটস সে একবার আপনি নন কারেন্ট অ্যাসেট আগে রাখছেন, তারপরে কারেন্ট অ্যাসেট রাখছেন। আপনি খেয়াল খুশি মতো 24 সালে এই প্রেজেন্টেশন করলেন, 25 সালে এসে এই কারেন্ট অ্যাসেট উপরে রেখে নন কারেন্ট অ্যাসেট নিচে রাখতে পারবেন না। এইটা যদি ব্যত্যয় ঘটান, তাহলে আপনি বুঝতে হবে যে আপনি কনসিস্টেন্সি নাই, আপনার প্রেজেন্টেশনে কনসিস্টেন্সি নাই, ঠিক আছে? তারপরে ম্যাটেরিয়ালিটি অ্যান্ড এগ্রিগেশন। এটা মানে কি কেউ বলতে পারবে? হোয়াট ইজ ম্যাটেরিয়ালিটি অ্যান্ড এগ্রিগেশন, এটা মানে কি? স্যার একটু ট্রাই করবো। হ্যাঁ বলেন প্লিজ, অবশ্যই ট্রাই করবেন। স্যার ম্যাটেরিয়ালিটি হলো স্যার আমরা যখন কোনো অডিট স্টার্ট করি
তখন আমাদের বিভিন্ন হেড ওয়াইজ অডিট তো যেমন অডিটের পার্সপেক্টিভ বলছেন, ম্যাটেরিয়ালিটি অডিট পার্সপেক্টিভও আছে, আপনার কোম্পানির অডিট ছাড়াও আপনার কোম্পানির ইন্টারনাল অ্যামাউন্ট দিয়েও ম্যাটেরিয়ালিটি হয়। সো অডিট পার্সপেক্টিভ না বলে জেনারেল বলেন, ম্যাটেরিয়ালিটি বলতে কি বোঝা যায়? সো যেটা আমার স্যার ইম্প্যাক্টফুল কিংবা যেটা আমার ডিসিশন মেকিং এ ইম্প্যাক্ট ফেলে স্যার, ওইটা ভেরি গুড, ভেরি গুড, হয়েছে হয়েছে, ওইটাই বলতে চাচ্ছি। আচ্ছা এখন দেখেন, আমি ম্যাটেরিয়ালিটি উনি খুব চমৎকার করে বলছে, আরো সহজভাবে বুঝাই দিই। ধরেন আমরা তিনজন মিলে একটা কোম্পানি করলাম, যার প্রথম বছরের টার্নওভার 1 লাখ টাকা, আর বেক্সিমকোর বা স্কোয়ারের আপনার টেক্সটাইলের টার্নওভার হচ্ছে লেটস সে 5,000 কোটি টাকা, ক্রোর। আচ্ছা, এখন আমাদের এইখানে একটা 20,000 টাকার অ্যাসেট কেনা হলো, লেটস সে 20,000 টাকার অ্যাসেট। স্কোয়ারের এই 5,000 কোটি টাকার ইনকাম স্টেটমেন্ট বা তাদের এত বড় কোম্পানিতেও 20,000 টাকার একটা অ্যাসেট কেনা হলো। এখন যেটা যিনি বলছেন যে এই ম্যাটেরিয়ালিটি, এখন এই ম্যাটেরিয়ালিটি আসলে আপেক্ষিক একটা বিষয়। 1 লাখ টাকার জন্য যেটি ম্যাটেরিয়াল, 5,000 কোটি টাকার জন্য সেই একই অ্যামাউন্ট মে বি ইমম্যাটেরিয়াল। তার মানে আপনার এই 1 লাখ টাকার কোম্পানির জন্য 20,000 টাকার ডিসিশন অনেক বড়, অনেক বড়, এটা ডিসিশন ইম্প্যাক্ট ফেলে। কিন্তু 5,000 টাকার এখানে যে যদি 20,000 টাকার একটা গরমিল হয়ও, এটা খুব একটা ইম্প্যাক্ট ফেলে না। তো উনি যেটা বলছে, উনি অলমোস্ট রাইটলি বলছেন, এই ডেফিনিশনটা ডিফারেন্ট, অডিট পার্সপেক্টিভে একরকম, তারপরে আপনার প্রিপারেশন, বাট আমি জেনারেলি বললাম ম্যাটেরিয়ালিটি মানেই হচ্ছে যেটা আপনার ডিসিশন মেকিং এ ইম্প্যাক্ট ফেলে। যিনি বলছেন অনেক চমৎকার করে কুইকলি একটা জিনিস বলছেন, আমি একটা উদাহরণ দিয়ে বুঝালাম, বুঝতে পারছেন? এবার আসেন অ্যাগ্রিগেট কি। এখন দেখেন, তাহলে 1 লাখ টাকার টার্নওভারের জায়গায় আপনার যদি 5টা ভাউচার যদি থাকে 10,000, আর একটা অ্যামাউন্ট থাকে যদি 5,000, আর একটা থাকে 15,000, তখন এই প্রত্যেকটাই সেপারেট সেপারেট দেখতে হবে, সেপারেট সেপারেট প্রেজেন্টেশন করতে হবে, কারণ এই অ্যাগ্রিগেশন করা যাবে না, অ্যাগ্রিগেশন যোগ করা। আর স্কোয়ারের যে বললাম 5,000 কোটি টাকার কোম্পানি, সেইখানে যদি এই প্রত্যেকটা আলাদা আলাদা করে রাখতে হয়, তাহলে এর ব্যালেন্স শিট হয়ে যাবে অন্তত 25-30 পাতা। আলটিমেটলি 1 লাখ টাকার কোম্পানির জন্য যেসব জিনিসগুলো, আমি কোনো পার্টিকুলার জিনিস বললাম না, একটা জিনিস হয়তো সেপারেট আলাদা ম্যাটেরিয়াল বিবেচনায় সেপারেট হেডে দেখানো লাগতে পারে, সেই একই খরচগুলা স্কোয়ারের জন্য মেবি একসাথে অ্যাগ্রিগেট মানে যোগ করে দেখানো লাগতে পারে। এটাকে বলে ম্যাটেরিয়ালিটি অ্যান্ড অ্যাগ্রিগেশন। বুঝে গেছে? আমার কনসেপ্টটা খুব সহজভাবে বুঝাই দিছি। ইজ ইট ক্লিয়ার? আপনারা ক্লিয়ার আছেন তো? স্যার। অন্যরা যারা কোশ্চেন করছে ওরা তো কোশ্চেন করছে, যারা কোশ্চেন করছে না তারা কি বুঝতে পারছেন যে আমি কি বলার চেষ্টা করছি? আর দেখেন, এইটা যদি বলি, কি বলছে দেখেন, each material class or similar item must be presented separately in the financial statement. একটু আগে বললাম dissimilar item may be aggregated only. ধরেন আপনি ছোট ছোট অনেকগুলো এটাকে অ্যাগ্রিগেট করলেন, কিন্তু একই ধরনের আইটেমগুলো একসাথে যোগ করেই দেখাইতে হবে। এটা কি বলে হচ্ছে ম্যাটেরিয়ালিটি অ্যাগ্রিগেশন, এবং কোনটা সেপারেট দেখাবেন দেখাবেন না, এগুলো এই ইস্যুগুলো থাকে। এখানে একটা এক্সাম্পল আছে, আমি সাধারণত এইটা আপনাদের দেই না, বাট এবার এটা দিয়ে দিব, এটা খুব কাজ হবে। অফসেটিং মানে হচ্ছে এটাও আমার ভিডিও আছে আলাদা, একটা দেখে নিন। অফসেট মানে হচ্ছে, ধরেন ধরেন এখানে একটু আগে কথা বলছিল একজন, লেটস সে কি জন, একজন নাম বলেন, যে কথা বলছে একজনের নাম বলেন। ওহিদুল ইসলাম স্যার। হ্যাঁ, ওহিদুল ইসলাম। আচ্ছা, ওহিদুল ইসলাম, মিস্টার ওহিদের কাছে আমি একটা প্রোডাক্ট সেল করে তার কাছে পাবো 1500 টাকা। ওকে, আবার আমি শফিক ওহিদুল ইসলামের কাছ থেকে একটা প্রোডাক্ট কিনলাম, আমার কাছে সে পাবে 1200 টাকা। তার মানে আমার জন্য এই 1200 টাকা হচ্ছে এপি, অ্যাকাউন্টস পেয়েবল, আর এই 1500 টাকার নাম হচ্ছে AR, অ্যাকাউন্ট রিসিভেবল। আমি এভাবে দেখাইতে পারবো না প্রেজেন্টেশন যে আমার কাছে সে পায় 1500 টাকা, আমি তার কাছে পাই 1200 টাকা, এটাকে নেট অফ করে 300 টাকা সে আমার কাছে পায়, অর্থাৎ নেট এপি অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 300 টাকা। এইটা এইটা অ্যালাউড না, এটাকে করা যাবে না, এটাকেই বলে অফসেটিং রুল। বোঝা গেছে? আমি খুব সহজভাবে বুঝাই দিচ্ছি। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে,
শুধু শুধু কোনো কোনো ছোট ছোট আইটেম করা যায়, যেমন ধরেন আপনি ছোটখাটো কিছু ফার্নিচার সেল করছেন, আদার অপারেটিং ইনকাম, সেইখানে এটা করা যায়, কিন্তু মেইন জায়গায় এটা করা যাবে না। অন্য আইএফআরএস এ পারমিশন দিলে করা যাবে, জেনারেলি করা যায় না। অফসেটিং জেনারেলি করা যায় না। কম্পারেটিভ ইনফরমেশন এটা আইএস ওই ইয়েতেও আছে, আপনার ওই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আছে। তো এখন আমি তো আজকে এই একটা পিপিটি ধরে আপনাদেরকে আলাপ করলাম, এই সরি একটা প্রেজেন্টেশন ধরে আলাপ করলাম, ব্যালেন্স শিট আইটেম যেগুলো দেখেন অলরেডি ডিসকাস করে ফেলছি, এটা আছে এখানে সবই দেখা। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কি কি আইটেম থাকে আমি অলরেডি দেখাইছি ওখানে। প্ল্যান প্রপার্টি, ইকুইপমেন্ট, ইনভেস্টমেন্ট প্রপার্টি, এগুলো সব থাকে ব্যালেন্স শিট আইটেম। এটা অলরেডি আপনাদের দেখিয়েছি, অতএব এটা নতুন করে তেমন কিছু নেই। এরপরে আপনার কারেন্ট নন কারেন্ট ভাগ করতে হবে, এটা বলে দিছি। কারেন্ট নন কারেন্ট কিরকম ভাগ হয় দেখেন, কারেন্ট নন কারেন্ট কিভাবে ভাগ হয় খেয়াল করেন। না, কারেন্ট নন কারেন্ট ভাগ হয় হচ্ছে 12 মাসের উপরে যদি হয় তাহলে এটাকে, 12 মাসের উপরে যদি কোনো অ্যাসেট হয় সেটাকে আমরা বলবো নন কারেন্ট অ্যাসেট। 12 মাসের উপরে যদি কোনো লাইবিলিটি হয় তাহলে নন কারেন্ট লাইবিলিটি। এটা নিয়ে কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আপাতত বললাম না। 12 মাস ইজ এ আপনার হচ্ছে মানে বেঞ্চমার্কিং, এটা কিছু কিছু ব্যত্যয় বা কিছু কিছু ব্যতিক্রম এক্সেপশন থাকে, সবকিছুই থাকে। ব্যতিক্রম আপাতত আজকে আলাপ করলাম না, আমি আপনাদেরকে সিম্পল এটাই বুঝাইলাম যে এটা হচ্ছে আপনার ইয়ে। তো এটা আমরা এখন দেখলাম যে কারেন্ট নন কারেন্ট ক্লাসিফিকেশনটা দেখলাম। আচ্ছা, এরপর আসেন এই যে আপনার লাইন আইটেম কি কি থাকে। একটু আগে কেউ একজন বললেন যে একটা ফরম্যাট এইভাবে এতগুলো জিনিস থাকতে পারে লাইন আইটেম, আমরা দেখি। আর একটা ইকুয়েশন কিভাবে হয়, কেউ কেউ ব্যালেন্স শিট এভাবে প্রেজেন্ট করে, নেট অ্যাসেট এটা অ্যানালাইসিস পারপাস হয়। নেট অ্যাসেট ইকুয়াল টু টোটাল অ্যাসেট মাইনাস আপনার হচ্ছে কারেন্ট লাইবিলিটি, লং টার্ম লাইবিলিটি। এটা বাদ দিয়ে মানে হচ্ছে নেট অ্যাসেট মানে সোজা কথা হচ্ছে নেট অ্যাসেট মানে টোটাল অ্যাসেট মাইনাস আউটসাইড লাইবিলিটি। হোয়াট ইজ আউটসাইড লাইবিলিটি? ইনসাইড লাইবিলিটি হচ্ছে ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি হচ্ছে ইনসাইড লাইবিলিটি। ওনার্স ইকুইটি ছাড়া আর সবই আমার কাছে পাওনাদার পাবে, ব্যাংক পাবে, সবই আউটসাইড লাইবিলিটি। তো নেট অ্যাসেট মানে টোটাল অ্যাসেট মাইনাস আউটসাইড লাইবিলিটি। সো দিস ইজ দ্য কন্টেন্ট। মানে এভাবে আইএফআরএস এ আইএস এ যেভাবেই লেখা আছে না কেন, আমি সহজভাবে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল একটা আইএস এর ওয়ানের একটা ধারণা হচ্ছে ইয়েতে করলাম, ব্যালেন্স শিটে করলাম। এই ক্লাস রেকর্ডিং তো কালকে আপনারা পেয়ে যাবেন, কিন্তু আমি এই ক্লাসে শেষ করেই আপনাদেরকে এই আইএস ওয়ান সংশ্লিষ্ট ছোট ছোট যে কনসেপ্টগুলো, একটু আগে অফসেটিং, ফেয়ার প্রেজেন্টেশন, তারপরে আগের খুব ভালো ক্লাস নিয়েছি, অনেক ক্লাসগুলো খুব ভালো হয়েছে, এরকম একটা ক্লাস দিব। আপনারা এই ক্লাসটা যে ফিজিক্যালি দেখলেন, সঙ্গে 2টা বা 3টা ভিডিও আগামী কয়েকদিনের, এই যে ফরম্যাট, এটা অলরেডি ফরম্যাট তো আছে, আপনারা এটা নতুন করে অলরেডি আলাপ হয়ে গেছে, এই ডিসকাশনগুলো অলরেডি ডান। এখন যেটা করতে হবে, আপনারা দুইটা কোশ্চেন নিতে পারি আপনাদের কাছ থেকে, আপনারা করতে পারেন। আর আমি আপনাদেরকে যেটা বলবো, আমি আইএস ওয়ান সংশ্লিষ্ট 4টা-5টা ছোট ছোট ভিডিও আছে, আর আগের ক্লাস যেটা অনেক ভালো মনে হয়েছে আমার কাছে নিজে, যে অনেক ভালো ছিল, ইন্টারেক্টিভ ছিল, সেরকম একটা ক্লাস রেকর্ডিং দেখবো। আপনারা এটা দেখে রাখবেন, সো দ্যাট আপনারা আইএস ওয়ান সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবেন। আর আইএফআরএস 18 যেটা নতুন আসতেছে, ওইটারও একটা ভিডিও দিয়ে রাখবো, আপনারা একটু দেখে নেবেন। ওইটা ম্যান্ডেটরি না, আইএস ওয়ানটা ম্যান্ডেটরি। আইএফআরএস 18 দেখার সময় পরেও পাবেন, আপাতত ম্যান্ডেটরি না, বাট আইএস ওয়ান সংশ্লিষ্ট জিনিসগুলো দেখবেন। আপনারা দেখছেন কি দেখছেন না, এই রেকর্ড আমার কাছে আসে, কিন্তু আমি কিন্তু যেহেতু ইউটিউবার, আমিও ওনার, ওখানে আমার অ্যাকাউন্ট থেকে দেখা যায় যে আপনারা কত কেউ ঢুকছেন কি ঢুকছেন না, কে দেখছেন না দেখছেন, সব দেখা যায়। তো আমি রিকোয়েস্ট করবো যে এই ক্লাসে 44 জন আছে, 44 জনই ওই ভিডিওগুলো দেখবেন। এই রিকোয়েস্টটা কি আমি করতে পারি আপনাদের কাছে? জি স্যার, অবশ্যই স্যার। এখন 2টা কোশ্চেন করেন। জি কোশ্চেন থাকলে করেন, 1টা বা 2টা কোশ্চেন নেই প্লিজ। অফসেটিং নিয়ে একটু কোশ্চেন করার ছিল। বলেন ড্রয়িংটাকে কিভাবে অ্যাডজাস্ট করবে? যদি কি বলেন চেঞ্জ ইন ওনার্স ইকুইটিতে ড্রয়িংটা অ্যাডজাস্ট করবে। আপনি কি অফসেটিং বললেন নাকি ওনার সিকিউরিটি বললেন? আমি স্যার অফসেটিং নিয়ে কোশ্চেন করছি স্যার। হ্যাঁ বলেন, একটা শেষ করে একজন বলেন ওনার সিকিউরিটি, সরি অফসেটিং নিয়ে কি কোশ্চেন এটা বলেন, তারপর এটা পরে নিচ্ছি। বলেন। অফসেটিং একটা গ্রুপ অফ কোম্পানি, তাদের হচ্ছে 3-4টা কোম্পানি আছে, তো ওরা ইন্টার কোম্পানি ট্রান্সফার করে। এক্ষেত্রে অনেক সময় ধরেন ওরা 5 কোটি টাকা আমার একটা এ কোম্পানি বি কোম্পানিকে দিল, আবার বি কোম্পানি 3 কোটি টাকা দিল। তো এটা কি আমি নেট অফ করে দেখাবো নাকি অবশ্যই না, অবশ্যই না, এটা একদম অবৈধ, এটা করা যাবে না। হ্যাঁ, এটা করা যাবে না, এটা আলাদা আলাদা দেখাইতে হবে। ঠিক আছে।
তার মানে স্যার আমি নেট অফ করব না, যেটা না হচ্ছে অ্যাসেটে দিব, লাইবিলিটি টোটালটাই আবার ওদের এক্স্যাক্টলি ওদের এক্স্যাক্টলি জি ডান। এরপর আরেকজন কি জিজ্ঞেস করছিলেন, ওনার সিকিউরিটি নিয়ে কোশ্চেন করছিলেন। ড্রয়িং যদি থাকে, কোম্পানি ওনার্সরা যদি টাকা উঠিয়ে নেয়, যেটা আমরা বলি উত্তোলন, ড্রয়িং যদি থাকে, ওটাকে চেঞ্জ ইন ওনার সিকিউরিটি কিভাবে ট্রিটমেন্ট দেখানো উচিত? এই যে আপনার হচ্ছে ক্যাপিটাল, প্রথমে তো ক্যাপিটাল দিলেন আপনি, বা শেয়ার ক্যাপিটাল যাই বলেন, আপনি এখানে 1000 টাকা শেয়ার ক্যাপিটাল দিলেন, তারপরে যে যোগ করলেন হচ্ছে কারেন্ট ইয়ার, আপনি প্রথম বছর কারেন্ট ইয়ার প্রফিট, ঠিক আছে, যেহেতু আপনার ইয়ে নাই, সরি মানে সরি এটা একটু দেখালাম হচ্ছে আপনার প্রথম দেখালাম হচ্ছে, সরি আমি একটু ভুল করলাম, প্রথম দেখালাম হচ্ছে শেয়ার ক্যাপিটাল, এটা আমরা দেখালাম। তারপর একটা জিনিস কি দেখালাম, আমি লিখবো রিটেন আর্নিংস। তো ধরেন রিটেন আর্নিংসে কি হবে, ওপেনিং রিটেন আর্নিংস গত বছরের প্রফিট দেওয়ার পরে ছিল ধরেন 900 টাকা, ঠিক আছে, ওপেনিং রিটেন আর্নিংস হচ্ছে 900 টাকা ছিল, কারেন্ট ইয়ারে প্রফিট করছেন, কারেন্ট ইয়ার প্রফিট করছেন আরো 1600 টাকা, তাহলে কত হইলো, 900 আর 1600 হচ্ছে 2500, লেস করবেন, লেস করবেন ডিভিডেন্ড অথবা ড্রয়িং, প্রোপ্রাইটারশিপ কোম্পানি হলে ড্রয়িং বলে, ড্রয়িং, এখান থেকে সে লেটস সে 700 টাকা তুলে নিল, বাদ দিয়ে এই 1800 টাকা হবে ক্লোজিং রিটেইন আর্নিংস। এই হচ্ছে প্রেজেন্টেশন, সিম্পল। এনি ফার্দার কোশ্চেন? স্যার ব্যালেন্স শিটে সাইনিং এর ইনফরমেশনটা আমি মিস করেছি, একটু জানতে। আচ্ছা, ব্যালেন্স শিটের সাইনিং হচ্ছে অডিটর শুধুমাত্র সারা পৃথিবীর অলমোস্ট সব কান্ট্রিজেই অডিটর অডিট রিপোর্টে সাইন করে, আর ব্যালেন্স শিটে ওই দেশের আইন অনুযায়ী কয়জন ডিরেক্টর কে কে সাইন করে বলা আছে, যেমন আমাদের দেশে কোম্পানি আইনে বলা আছে 2 জন ডিরেক্টর, প্রেফারেবলি সে তার ভিতরে ম্যানেজিং ডিরেক্টর অবশ্যই থাকতে হবে, আর হচ্ছে চেয়ারম্যান বা আদার ডিরেক্টর। আর অন্য সিকিউরিটিজ লস কোথাও কোথাও বলা আছে, অন্য আইনে বলা আছে যদি কোম্পানি সিএফও অথবা কোম্পানি সেক্রেটারি এরা সাইন করে, কিন্তু অডিটর সাইন করে অডিট রিপোর্টে, নট ব্যালেন্স শিট। বাট বাংলাদেশে আমরা এটা দেখে আসছি, এটা পুরনো প্র্যাকটিস যে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, এই দুইটা ইয়েতে অ্যাটলিস্ট দুইটা জায়গায় অডিটররা সাইন করে। তো এটা নিয়ে কোশ্চেন আছে, ভবিষ্যতে ইন্টারন্যাশনাল যে প্র্যাকটিস যদি করে তাহলে দেখা যাবে যে অডিটররা ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট সাইন করবে না, ওইটা অনলি ম্যানেজমেন্ট পার্টের লোকজন করবে, মানে হচ্ছে সিএফও প্রিপেয়ার করবে আর অ্যাপ্রুভ করবে হচ্ছে চেয়ারম্যান অথবা ম্যানেজিং ডিরেক্টর, অথবা ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চেয়ারম্যান, অথবা চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর যে কোনো একজন, আদার একজন ডিরেক্টর, মানে 2 জন থাকতে হবে, ওনারদের শেয়ার হোল্ডার 2 জন থাকতে হবে, আর সিএফও কোম্পানি সেক্রেটারি থাকতে হবে। সো থ্যাংক ইউ, দ্যাট ওয়াজ দ্য ডিসকাশন রিগার্ডিং। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন, হ্যাঁ অলরেডি 4টা হয়ে গেল, স্যার একটা কোশ্চেন স্যার। বলেন স্যার যে এই মানে এখন স্যার যেটা দেখলাম স্টেটমেন্টস অফ পারফরম্যান্স, স্যার যে ডেপ্রিসিয়েশনের ইয়াটা স্যার আসলো না স্যার, এটা তো কোথায় আসলো না, ডেপ্রিসিয়েশন কোথায়, ডেপ্রিসিয়েশন ছাড়া কি আসছে নাকি এখানে? না মানে স্যার আমি জাস্ট একটু না এই দেখেন ডেপ্রিসিয়েশন বলি, এই যে আপনার এটা তো আরো ডেপ্রিসিয়েশন তো আলাদা একটা চ্যাপ্টারই আছে, শুরুতে পড়বো। এই যে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট খেয়াল করেন, এটা দেখেন, আমি আজকে দিয়ে দিব স্টেটমেন্টটা, এই 3 নম্বর নোটে যান, 3 নম্বর নোটে যে দেখবেন আপনি, এই যে দেখালাম না যে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন আসে নেই কোথায়, না স্যার আমি স্যার খেয়াল না করি না স্যার। হ্যাঁ আমি বলতেছি আপনারা একটু ভালো করে দেখতে হবে, দেখলেই নলেজটা হবে। এই যে দেখলেন এটা 3 নম্বর নোটে পেলাম, 3 নম্বর নোটে যাই, হ্যাঁ একটু দাঁড়ান আমি দেখাচ্ছি। সো 3 নম্বর নোটে যদি যাই, নোট নাম্বার 3, এই দেখেন, না শেষ করি, একজন শেষ করে ভাই, একটা কোশ্চেন শেষ করি, আপনার তো ভাই ডিসেন্সি বুঝতে হবে, একজনের কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, ওইটার ভিতর যদি আবার কোশ্চেন করেন তাহলে আমি ভাই কেমনে 1 লোক কয়টা করবো, আর আপনারও তো ডিসেন্সি থাকে না, একটা শেষ হলে আবার নেক্সট বললে তখন বলবেন। এই যে ডেপ্রিসিয়েশন দেখেন, এই যে বিল্ডিং এর জন্য 5 থেকে 25% প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, এবং এইটা টোটাল হিসাব আছে, ঠিক আছে, এবং শেষে দেখবেন একদম শেষে একটা অ্যাসেট শিডিউল আছে, ওখানেও দেয়া আছে অবশ্যই। এবার বলেন সেকেন্ড কোশ্চেন, আরেকজন যিনি বলছেন লাস্ট কোশ্চেন। আমি যেটা বলতেছিলাম যে নোটটা কিভাবে লেখে এবং নোটটা লেখার ক্ষেত্রে কি ধরনের কনসেপচুয়াল, মানে আমার কি ধরনের ধারণা থাকতে হবে এবং এটা কিভাবে অর্গানাইজ করতে হবে, যদি একটু স্যার আপনি সহজে বলেন।
এইটা একদম একদম যে ধরেন মানে ব্যাকরণ যে এ বি সি ডি মেনে করতে হবে তা না। এটা হচ্ছে পলিসি নোট এবং নোট। এই যে যেমন ধরেন নর্মালি আমি কমন কিছু জিনিস দেখাই। কমন জিনিস হচ্ছে এইখানে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড অফ দ্য কোম্পানি, কোম্পানি কত সালে তৈরি, এটা কমন থাকে। নেচার অফ বিজনেস, তারপরে হচ্ছে অ্যাড্রেস অফ দ্য বিজনেস, তারপরে এই বেসিস অফ দ্য প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানুয়াল বেসিস, তারপরে হচ্ছে আপনি কোন কোন আহ, দেশের এবং বাইরের আইন মানতেছেন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, আইএসআইএফআরএস, সিডিবিএল, কোম্পানি ল, আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ল, তারপরে হচ্ছে ভ্যাট ট্যাক্স, এগুলো মানতেছেন। তারপরে আইএফআরএস কমপ্লাই করতেছেন, এটা হচ্ছে কমপ্লায়েন্স স্টেটমেন্ট। তারপরে থাকে হচ্ছে রিপোর্টিং পিরিয়ড, কোন ইয়ারে, জুলাই 1 থেকে জুন 30। ফাংশনাল কারেন্সি কি, ফাংশনাল এবং প্রেজেন্টেশন কারেন্সি বিডিটি। তারপরে হচ্ছে লেভেল অফ পার্সেন্টেজ, আপনি নিয়ারেস্ট ডলারে নিয়ে গেছেন, মানে শূন্য শূন্য ইউজ করেন নাই, আপনার 0.00 নামে কিছু নেই, সবই নিয়ারেস্ট গেছেন। তারপরে হচ্ছে কম্পোনেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই যে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, যা যা বললাম। তারপর হচ্ছে কম্পারেটিভ ইনফরমেশন, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে যতগুলো আইন মেনে নিছেন সেগুলোর একটা স্টেটমেন্ট, যে এতগুলো আইন আপনি এখানে কমপ্লাই করছেন, যেটা আমরাও বলতেছি। আমরা এই প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানি ল, তারপর ইনকাম ট্যাক্স, ভ্যাট, এগুলো নিয়েও কিন্তু কথা বলতেছি, ঠিক আছে, এগুলো আছে। তারপরে হচ্ছে গোয়িং কনসার্ন, একটু আগে যেটা বললাম, এস্টিমেট, হ্যাঁ। তার এইভাবে করে এখানে যে নোটগুলো যেভাবে আছে, কোন কোন আইএস গুলো ফলো করছেন, এইগুলো পুরো দেয়া আছে। তো এইভাবে করেই পলিসি নোটটা এইভাবে হয়। আমি আজকে আপনাদের এইটা দিয়ে দিচ্ছি, এটা একটু ভালো করে দেখেন, দেখলে আপনারা আইডিয়া পাবেন যে কিভাবে ফরম্যাট করতে হবে। সো আর যদি কোনো কোশ্চেন না থাকে আপাতত শেষ করব। আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই স্টেটমেন্টটা। স্যার একটা কোশ্চেন না, ছিল। লাস্ট কোশ্চেন, আমি লাস্ট বলার পরে আপনারা বলতেছেন অসুবিধা নেই, লাস্ট। আমি আসলে একদম সন্ধ্যা 6টা থেকে টানা একটা মিটিং এ ছিলাম, শেষ করে আর আপনাদের এখানে ঢুকছিলাম, এবং আমার বেশ ঠান্ডা লাগছে, তারপরে তো আমি ক্লাসটা কন্টিনিউ করছি। তো অসুবিধা নেই, আপনারা কোশ্চেন করেন, বলেন প্লিজ। স্যার আপনার প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং এ যে বইটা আছে ওটার নামটা যদি বলতেন। স্যার ওইটা একটু নামটা বলেন। আচ্ছা, এই ওইটার নাম হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং। এই জি স্যার। আছেন, সাজিদুল আছেন ক্লাসে? ওইটা স্যার আমরা নিব স্যার। সাজিদুল আছেন? হ্যাঁ, আচ্ছা। স্যার ওকে, সাজিদুল, আপনি ওই যে আমাদের যে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং বইয়ের ছবি টবি আছে, সবকিছু তথ্য আছে, গ্রুপটায় দিয়ে দিয়ে না। আমার সবগুলো বইয়েরই আপনার ওই যে তথ্য আছে, একটু গ্রুপে দিয়ে দিন কাইন্ডলি। স্যার ওকে ওকে। স্যার তো সো মানে আর কিছু বলবেন ভাই? স্যার শোনা হ্যাঁ, যাচ্ছে স্যার? বলেন প্লিজ। আচ্ছা স্যার, ওই বিষয় হচ্ছে যে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার যে ছক দেখলাম, হ্যাঁ আর হচ্ছে ব্যালেন্স শিট তৈরি করার ছকেও তো ওখানে আছে স্যার, হ্যাঁ হ্যাঁ যে মানে যে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি, হ্যাঁ হ্যাঁ কতগুলো থাকবে, হ্যাঁ, হ্যাঁ। এরকম কোনো লিস্ট আছে স্যার এই আইএসও ওয়ানে? এই যে যা যা আপনি বলছি, ওই যে আইএস ওয়ানে কি আছে তো দেখছিলি, সরাসরি আইএস ওয়ান দেখেন। আপনি তো এটা তো একদম আইএস ওয়ান তো পাবলিকলি আছে। আমি আপনাদের যে ডকুমেন্ট, ওটা তো সামারি করে সুন্দর বলছি। আইএস ওয়ান সার্চ করলেই দেখেন ওখানে কি কি আছে, আপনি একটু দেখে নেন। হ্যাঁ, ওখানে তো আমি দেখালাম, প্লাস এখানে তো স্টেটমেন্ট আইএস কমপ্লাই করে আমি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখালাম, দেখেন আপনারা সবই কিন্তু আমার বলা, তারপরে আপনারা রিপিট করছেন দেখেই বলছি। এইখানে বলছি যে আইএস অনুযায়ী, এখানে কি বলছে দেখেন তো, এইখানেই দেখেন, এইখানে ক্লিয়ার, এই দেখেন বলতেছে কি, খেয়াল করেন। আপনারা কোশ্চেন করার আগে দেখেন অ্যান্সার আপনার এর ভিতরেই আছে। কি বললো খেয়াল করেন, যে অ্যাপ্লিকেশন অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস আইএস অ্যান্ড আইএফআরএস, সেখানে কি বলছে যে তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করছে আইএস ওয়ান অনুযায়ী। তার মানে এইখানে যেটা ব্যালেন্স শিট অথবা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন যাই বলেন, বা ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যা যা বলেন, সব কিন্তু আইএস ওয়ান কমপ্লাই করা। এইটাই তো আমি আপনাকে দেখালাম। এবং আইএস ওয়ানের আলাদা একটা শিটও আপনাদেরকে দিয়ে দিব, আবার এইটাও দিয়ে দিব। হ্যাঁ, তো একটা পিপিটি যেটা আগের ক্লাসে পড়িয়েছি, ওইটারও একটা পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব। আর আপনারা একটু দেখেন, এবং ওইখানেই তো দেয়া আছে আপনার কিভাবে হয়, এখানে দেয়া আছে। এখন কোশ্চেন হচ্ছে, আপনি লিজ করতেছেন, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে। এই প্রেজেন্টেশন স্টেটমেন্ট ইন্স্যুরেন্স কোম্পানির জন্য একরকম, ম্যানুফ্যাকচারিং এর জন্য একরকম, ব্যাংকের জন্য একরকম, আপনার যখনই আপনি ম্যানুফ্যাকচারিং করেন একরকম, আবার ট্রেডিং এর জন্য একরকম। সো এই কারণে আইএস কোনো নির্দিষ্ট ফরম্যাট দেয়, মানে স্পেসিফিক আপনি করেন নাই, কিন্তু আইএস পরে যে কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী এটা তৈরি করা আছে। ঠিক আছে?
তো আপনারা একটু দেখেন এবং এই জিনিসগুলো একটু স্টাডি করেন, হোপফুলি ইট উইল হেল্প ইউ লট। সো থ্যাংক ইউ ফর টুডেস নাইস কোঅপারেশন। অনেক কোশ্চেন করছেন, আমি এনজয় করছি, কোনো ডাউট নেই। আই এনজয়েড এ লট, এবং আপনারাও অনেক কিছু এর মাধ্যমে জানতে পারছেন। তো এখন আপনাদের স্টাডি করতে হবে, স্টাডির কোনো বিকল্প নেই। একটু স্টাডি করেন, তাহলে অনেক কোশ্চেনেরই আপনি অ্যান্সার পেয়ে যাবেন। আমি যে ডকুমেন্টগুলো বা যে ভিডিওগুলো দিব, ডকুমেন্টগুলো কালকে কিছু পাবেন, আজকের রেকর্ডিংটা কালকে পাবেন, আর আগের রেকর্ডিংগুলো আমি খুঁজে খুঁজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একটু ওয়েট করেন, আমি দিয়ে দিই, আপনারা একটু দেখেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।